আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। সরকারের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে এখন মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য, সচিবদেরও অনেকে অফিসে আসেননি। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি একেবারে কম। মন্ত্রণালয় দপ্তরের সামনে লাগানো নেম প্লেট খুলে ফেলা হচ্ছে। বিভিন্ন ভবনে জোট বেঁধে জড়ো হচ্ছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। এই পরিস্থিতিতে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে সেখানে। না না দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী মাহবুব কবির চপল, চলে যাচ্ছি সেখানে। চপল, এখন কি পরিস্থিতি সচিবালয়ে? ফাতিহা সচিবালয় এই মুহূর্তে পরিবর্তনের একটা হাওয়া বইছে। আমি এই মুহূর্তে আছি আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী নেতা, যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি গত 16 বছর ধরে সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। আমার ঠিক এই পাশটাই হচ্ছে তার রুম, যে কক্ষটি, এই কক্ষেই তিনি আসলে বসতেন। তবে এখন সম্পূর্ণ বদলে গেছে। রুমের সামনে যে নেম প্লেট ছিল সেটি খুলে ফেলা হয়েছে এবং একদিন দুদিনের ব্যবধানে যে কতটা পরিবর্তন হয়েছে, আমরা একটু কক্ষের ভিতরের চিত্রটা একটু দেখাতে চাই। আসলে তিনি যেখানে বসতেন, আমরা একটু ভেতরে দেখাতে চাই সেখানে আসলে কতটা পরিবর্তন হয়েছে। ফাতিহা, নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে ডান পাশের যে চেয়ারটি, সেই চেয়ারেই বসতেন সড়ক পরিবহন মন্ত্রী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পত্র, সেগুলো একেবারে মানে শূন্য অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ যে প্রভাবশালী পাওয়ারফুল যে রুমটি এতদিন ছিল সেটি কিন্তু একেবারে এখন শূন্য খাঁকা অবস্থায় পড়ে আছে। ওবায়দুল কাদেরের নেম প্লেট আছে, সেখানে তার নাম এখনো শোভা পাচ্ছে। যেহেতু মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে, যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাই এখন তার নামটি আসলে চলে যাবে সাবেকের কাতারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি পরপর 3 মেয়াদের বেশি সময় ধরে তিনি এখানে আসলে দায়িত্ব পালন করে গেছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো হয়েছে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যে সিদ্ধান্তগুলো হয়েছে, এগুলোর বেশিরভাগই কিন্তু তিনি নিয়েছেন, তিনি এককভাবে চালিয়েছেন। এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা যেটি বলছেন যে একাধারে তিনি দলের সাধারণ সম্পাদক হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রভাব দেখিয়েছেন। যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন, কখনো দলীয় প্রভাবে নিয়েছেন, কখনো ব্যক্তিগত উদ্যোগে নিয়েছেন। গত 15-16 বছরে তিনি এই মিনিস্ট্রির দায়িত্ব পালন করে গেছেন, কিন্তু সেটি কিন্তু আসলে কমাতে বা সেটির উন্নয়ন করতে খুব বেশি তিনি হয়তো সমর্থ হননি বলে এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন। যদিও তারা বলছেন যে সড়ক অবকাঠামো ক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন হয়েছে, সেটি আসলে তারাও স্বীকার করছেন, কিন্তু সড়কের যে শৃঙ্খলা সেটি তিনি নিশ্চিত না করার পরেও তিনি এই পদ আঁকড়েছিলেন এবং পদ থাকার কারণে অন্য কেউ এখানে আসলে সেভাবে মতামত দেওয়ার খুব একটা সুযোগ পাননি। আমরা সচিবালয়ে আজকে দেখেছি শুধু এই মন্ত্রী নয়, পুরো মন্ত্রণালয়ের চিত্রটা একেবারে বদলে গেছে। নতুন যারা উপদেষ্টার দায়িত্ব পাবেন তাদের নেম প্লেট লেখার একটা প্রস্তুতি চলছে। সচিব অনুপস্থিত রয়েছেন, যারা এতদিন পর্যন্ত সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে উচ্চ পদে যারা ছিলেন তারাও অনুপস্থিত রয়েছেন। মোটামুটি যারা এতদিন পর্যন্ত পদোন্নতি বা বৈষম্যের শিকার বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছেন, তারাই কিন্তু আজকে সচিবালয়ে এসেছেন। অর্থাৎ সচিবালয়ে দুটি ধারা এখন বিরাজ করছে, একটি হচ্ছে আতঙ্ক, আরেকটি হচ্ছে খুশি। আতঙ্কে আছেন তারাই যারা গত 16 বছরে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, অনৈতিক সুবিধা নিয়েছেন, তারা আতঙ্কে আছেন। পক্ষান্তরে গত 16 বছরে যারা বৈষম্যের শিকার হয়েছেন, পদোন্নতি থেকে শুরু করে, তারা কিন্তু একটা আনন্দের মধ্যে আছেন যে তারা নতুন নিরপেক্ষ সরকার বা এর পরবর্তী সরকারে আসতে তারা যাতে একটা ন্যায্যতা পদ বা ন্যায্যতা যে প্রাপ্যতা আছে সেটি যাতে নিশ্চিত করা হয়। আমরা যতটুকু কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাদের একটাই চাওয়া, সেটি হচ্ছে যে প্রশাসনিক যে অবস্থা সচিবালয়ে, যেখান থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবার কথা, সিদ্ধান্ত নেবার কথা, এবং যারা আসলে প্রকৃত কাজ করে, যারা সৎভাবে কাজ করে, তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। এখান থেকে দেশের উন্নয়নে যাতে সবসময় কাজ করা হয়, শুধুমাত্র সরকার বা ব্যক্তি উন্নয়নের কাজগুলো আসলে না করা হয়। ফাতিহা, ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব কবির চপল।
এদিকে কর্মকর্তাদের রোষানলে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর। তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার এবং মাসুদ বিশ্বাস। আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের ক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেন তারা। তাদের পদত্যাগের পর দায়িত্ব বুঝে নেন নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরী। এ সময় নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দুপুর 12:30টায় পদত্যাগপত্রে সই করার পর তা পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। 2020 সালের 8ই অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 15 সদস্যের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংকট উত্তরণে রাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরতে পারেন বলেও জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শেখ মামুনের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সারা বাংলার ছাত্র নাগরিক তো বটেই, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ এবং আন্তর্জাতিক নানা মহল তাকিয়েছিল এই মুহূর্তের জন্য। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়কের প্রায় 6 ঘন্টার বৈঠক বঙ্গভবনে। কখন আসবেন বাংলার ইতিহাস বদলানো ওই বীররা? কে হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা? তার সঙ্গী বা হবেন কারা? দিনভর এমন অনেক প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনের পর্দায় চোখ কোটি কোটি মানুষের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নায়করা অবশেষে এলেন। আমরা সমন্বয়কদেরকে দেখতে পাচ্ছি, এখানে মেয়ে সমন্বয়করাও রয়েছেন। খুব সম্ভবত যে তথ্য আমরা জানতাম সেটাতে এখানে 13 সমন্বয়ক কথা বলেছেন। জানালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন দেশের বর্তমান অভিভাবক। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। মূলত আলোচনা করেছে তো 4 জন, তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। যখন স্বাধীন বাংলায় স্বৈর শাসন মুক্ত বাংলাদেশ, তখনও সারা দেশের জেলা উপজেলা বিশ্ববিদ্যালয় কলেজের সব সমন্বয়ক ও ছাত্র জনতার প্রতি আহ্বান, শান্ত হন সবাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের
একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তালিকার কথা বলেছেন, আমি এটা একটু বলে দেই, আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না, এটা এখন প্রকাশ করা হবে না। আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে, কতদিনের সরকার এসব বিষয়ে আলোচনা চলছে। এটা আমরা 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি। সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তানজিম উদ্দিন এবং ব্যবসায়ী নেতা একে আজাদ বৈঠকে অংশ নেন। এই হলো সেই বীর তরুণ প্রজন্ম যারা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করলো। তারা বাংলাদেশকে দিল একটা স্বৈরাচার মুক্ত স্বদেশ। তাদের জন্য এদেশের প্রত্যেকটা মানুষ এখন গর্ব করছে। কেউ যেন এই সুযোগে দেশকে ভুল পথে নিতে না পারে, সেজন্য শহর বন্দর, পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব দেন দেশের মুক্তিকামী ছাত্র নাগরিকদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ ও র্যাবের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন AKM শহীদুর রহমান। র্যাবের মহাপরিচালক হারুনর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে মোহাম্মদ মাইনুল হাসানকে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুরে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এই তথ্য জানিয়েছেন। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এরই মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী SM আশরাফ, চলে যাচ্ছি সেখানে। আশরাফ, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন আর নেতা কর্মীদের প্রতিক্রিয়া কি দেখছেন? সমাবেশের প্রস্তুতি শেষ, এখন যদি নেতা কর্মীদের কথা বলতে হয় ঠিক 1 ঘন্টার মধ্যে পুরো দৃশ্যপটটাই পরিবর্তন হয়ে গিয়েছে। 1 ঘন্টা আগে আমরা যে লোকসংখ্যা দেখছিলাম এখন সেটা বেড়ে অনেক দিন হয়ে গিয়েছে। আমি যদি একটু আপনাকে ধারণা দিতে চাই, নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল মোড় পর্যন্ত লোকসংখ্যা চলে গিয়েছে এবং আরেকদিক ফকিরাপুর পর্যন্ত নেতা কর্মীরা আসা শুরু করেছে এবং সেই পর্যন্ত লোক হয়ে গেছে এবং এই সংখ্যাটা কতটুকু বাড়তে পারে সেটা একটা ধারণা আপনি পেয়ে যেতে পারেন। আরেকটা তথ্য জানিয়ে রাখি, আসলে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ভারপ্রাপ্ত তারেক রহমান এখানে বক্তব্য দেবেন এবং সবশেষ 2023 সালের জুলাই মাসে তিনি ভার্চুয়ালি একটি বক্তব্য দিয়েছেন এবং তার পরবর্তীতে আরেকটি বক্তব্য দিচ্ছেন এবং যদিও এই বক্তব্যটি একেবারেই একটা ভিন্ন পরিস্থিতি। আপনারা জানেন যে ইতিমধ্যে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পরে এই প্রথমবারের মতো বিএনপি কোনো রকমের কার্যক্রমের ঘোষণা দিয়েছে এবং এই ভাষণের এই সমাবেশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হবে নেতাকর্মীদের এবং আগামী দিন বিএনপি ঠিক কোন ধরনের কর্মপরিকল্পনা এগোবে তারও একটি দিক নির্দেশনা এখানে দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা তারা এখানে আসতে শুরু করেছেন এবং কার্যনির্বাহী কমিটির এখানে সদস্যরা এখানে আসতে শুরু করেছেন এবং নেতাকর্মীদের এখানে উৎসবমুখর একটা পরিবেশ আমরা এখানে লক্ষ্য করছি। বিভিন্ন ধরনের স্লোগানে তারা এখানে একটা জোয়ার তৈরি করার সৃষ্টি করছেন এবং আপনারা জানেন এখানে অনেকের সঙ্গে আমি কথা বলেছি, আপনারা জানেন যে গত 15 বছরে যত হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের অনেককে এখানে ছেড়ে দেওয়ার একটা কার্যক্রম শুরু হয়েছে। আমি এখানে অনেকে দেখি
দেখেছি যারা এই গতকালকে ছাড়া পেয়েছেন তারাও এখানে এসে এই সমাবেশে যোগদান করার চেষ্টা করেছেন। কারণ এখানে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনারা ইতিমধ্যে তা জেনে গিয়েছেন। এবং তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে তিনি যে দুইটা বক্তব্য দিবেন সেখানে একটা দিক নির্দেশনা দেওয়া হবে আগামী দিনে বিএনপি ঠিক কি পরিকল্পনা নিয়ে তাদের দলীয় এবং কার্যক্রম এগোবে। তো এই ছিল ফাতিয়া আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ খবর। আশা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজধানীর পাড়ায় পাড়ায় বাসাবাড়ি ও দোকানে রাতে ব্যাপক লুট ও ছিনতাই হয়েছে। শোরুম ভেঙে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ কর্মবিরতি পালন করায় বন্ধ রয়েছে থানা সেবা। 999-এ ফোন করেও কোনো সেবা পাওয়া যাচ্ছে না। এই সুযোগে দুষ্কৃতিকারীরা বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে বাসাবাড়িতে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে। ভীতিকর এই অবস্থায় মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি এলাকার হাজারো বাসিন্দার রাত কেটেছে নির্ঘুম। মিজান শাহজাহানের রিপোর্ট। এই রাত ঘুমানোর নয়, পরিবারের সদস্যদের হেফাজতে, জানমালের নিরাপত্তায় জেগে থাকুন। যার যা আছে তাই নিয়ে পাহারায় নেমে পড়ুন। মধ্যরাতে মসজিদের মাইক থেকে এমন ঘোষণা দেওয়া হচ্ছিল মোহাম্মদপুরের চন্দিমা হাউজিংয়ে। এরপর পরে স্থানীয় বাসিন্দারা নিজের ও পরিবারের নিরাপত্তায় বাঁশের লাঠি হাতে নিয়ে বের হয়ে আসেন রাস্তায়। শত শত নারী পুরুষ খুঁজতে থাকেন ছিনতাইকারী ও লুটেরাদের। বিভিন্ন ভবন ও অ্যাপার্টমেন্টের সামনে পাহারাও বসান তারা। সারা রাত জেগে এলাকা নিরাপদ রাখার এই কাজ করেন তারা। শুধু মোহাম্মদপুর নয়, নবীনগর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, আবাসিক এলাকা সহ নগরীর অনেক পাড়া মহল্লায় এমন পরিস্থিতি ছিল ভোর পর্যন্ত। এর আগে সন্ত্রাসীরা দলবদ্ধভাবে চাপাতি সহ বিভিন্ন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে বাসা বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। অন্তত 20টি বাড়ি লুট করে তারা। মোহাম্মদপুর রিং রোডের বেশ কিছু দোকানও লুট করে। ফলে ওই এলাকার হাজারো ব্যবসায়ী ও বাসিন্দা নির্ঘুম রাত কাটান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা। জরুরি বৈঠক শেষে বিজেএমইএ জানিয়েছে বুধবার গার্মেন্টস চালু হবে। কাজ চলবে সব বিভাগে। শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে। এর আগে সরকারের সাধারণ ছুটি মেনে দুদিন কারখানা বন্ধ রাখা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় উৎপাদনমুখী কারখানা আমদানি রপ্তানি প্রক্রিয়া পুরোদমে আবারও শুরু করা হবে বলে আশাবাদী রপ্তানিমুখী শিল্পের ব্যবসায়ী নেতারা। আন্তর্জাতিক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনোয়ার। গত 31শে জুলাই ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন সিনোয়ার। 61 বছর বয়সী সিনোয়ারকে 7 অক্টোবরের হামলার মাস্টার মাইন্ড হিসেবে মনে করে ইসরায়েল। সিনোয়ার গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্বে রয়েছেন। ফিলিস্তিনিকে নেতৃত্ব শূন্য করতে তাকে হত্যা করাও ইসরায়েলের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।